মাধবীলতা অপেক্ষায় আছে কখন সোহান অফিসে চলে যাবে। বুকের ভেতরে একটা ভয় কাজ করছে। যদি ধরে পড়ে যায় কায়েসের সাথে অবৈধ সম্পর্ক করার সময় যা করতে হবে গোপনে কাজটা শেষ করে দিতে হবে। আয়নার সামনে দাঁড়িয়ে সোহান টাই বাঁধার চেষ্টা করছে। না হচ্ছে টাই বাঁধা, পায়ের পাতায় ভর করে টাই হাতের নাগালে আনার চেষ্টা করছে। সোহানের বুকের নিচে পড়ে থাকে মেয়েটা, মাধবীলতা। হাতে জটকানি দিয়েই সরিয়ে দিল টাই। রাগে গিয়ে বললে, বাহ বাহ, রাতে জড়িয়ে ধরে ঘুমানো দিনের আলোয় অবহেলা। এসবের মানে কি মাধবীলতা? মানে একদম ক্লিয়ার, আমার কোনো স্বামীর অধিকার চাই না সোহান। তার মানে কি সব ব্যবহারের জন্য ছিল? কাল রাতে যেগুলো হয়েছিল সাধারণভাবেই ছেড়ে দিব। মাধবীলতা, কাল রাতের কথা ভুলে যাও, অজান্তেই হয়ে গেছে। আর হঠাৎ এত ভালোবাসা দেখানোর মানে কি বুঝি না। কাজের ভুয়া আসলে সব কাজ বুঝিয়ে দেবে সোহান। তাই ঠিক করতে করতে চলে যাচ্ছে সোহান। দরজার কাছ থেকে না যেতে আবার কলিং বেল বেজে উঠল। মাধবীলতার রাগ হচ্ছে অনেক। কে আবার আসলো? কায়েস আসলো না তো? কিন্তু এত তাড়াতাড়ি তো আসতে বলিনি আমি। দরজা খুলে দিল একটা বস্তির মেয়ে দাঁড়িয়ে আছে। টসটসা লাল ঠোঁটে পান চিবাচ্ছে। পান চিবাতে চিবাতে মৃদু হেসে বললে, আপা, আপনি কি সোহান সাহেবের বউ? বুয়া, কিন্তু আপনার পরিচয়? মাধবীলতা ভুরু বাঁকা করে তাকিয়ে বলে, আমি নতুন কাজের ভুয়া। সাহেব আজ থেকেই কাজ শুরু করার কথা বলছে। ভুয়াতা কি কি কাজ পারো? মাধবীলতা ঘর মোছা থেকে কাপড় চোপড় ধোয়া সব পারি। ভুয়া, শোনো, ভদ্রতার সাথে কাজ করবা। কোনো ক্ষতি হলে বেতন থেকে কাট করব। আমার অনুমতি ছাড়া রুমে আসবে না। দরকার পড়লে নিজেই রুম পরিষ্কার করব, কিন্তু তোমার আসতে হবে না। মাধবীলতা কেন আপা? ভুয়া, মুখের উপর কথা বলো কেন? আমি যা যা বলবো তাই করতে হবে। যাও, এখন থেকেই কাজে লেগে যাও। বাসি থালা বাসনগুলো ধুয়ে রাখো, তারপর সব রুমে মুছে দেবে। মাধবীলতা রুমে এসে দরজা চেপে দিয়ে ফোনটা হাতে নিয়ে কায়েসের নাম্বারে একটা মেসেজ করলো, এখন আসতে পারো, ফ্রি আছি। সোহান চলে গেছে, তবে সাবধানে আসবে। নতুন কাজের ভুয়া রাখছে। মেয়েটা একটু চতুর টাইপের, ওকে পিছনের দরজা দিয়ে আসবা। আমি কোনো রিস্ক নিতে চাই না। কায়েস বাইকে বসে যাচ্ছে, আর সহ্য হচ্ছে না অপেক্ষা। এরকম একটা নাদুস নুদুস দেহের প্রেমিকা কি সবার কপালে জোটে? আহ, কখন যে পৌঁছাবো। পিছনের দরজায় নক করতে পড়তে খুলে দিব। মাধবীলতা কায়েসকে বলে জুতো ভিতরে নিয়ে আসতে, দেখে ফেললে সমস্যা হয়ে যাবে। জুতো না খুলেই কায়েস ঝাঁপিয়ে পড়ে। থামিয়ে দিয়ে বলে না, কায়েস থামো, ভিডিও ডিলিট করো, তারপরে যা খুশি করতে পারো, আমি বাধা দেব না। মাধবীলতা প্লিজ আমাকে আর থামিও না, আমি তোমাকে ভালোবাসার রঙে রাঙিয়ে দিতে চাই। কায়েস নাক গালে ঠোঁটে অসংখ্য চুমু দিয়ে আগে ভিডিও। মাধবীলতা কথা বলা শেষ করার আগেই থামিয়ে দিল। গোলাপি ঠোঁটের সামনে নরম ঠোঁট লাগিয়ে দেয়। ভালোবাসার টানে দুজনেই সাড়া দিচ্ছে। মাধবীলতা মাতাল হয়ে যাচ্ছে কায়েসের ভালোবাসায়। নিজেকে একটু একটু করে কায়েসের কাছে সঁপে দিচ্ছে। যদিও এটা অবৈধ না হতো, তাহলে হয়তো অনন্তকালের জন্য ভালোবাসত। বুকের ভিতরে ভিতরে আগলে ধরে পিঠ খামচাচ্ছে ধরে কায়েসের। এদিকে কায়েসের কোনো ভুরুক্ষেপ নেই তার পিঠ বেয়ে রক্ত পড়ছে কিনা। চুলগুলো মুঠিতে ধরে ঠোঁট কামড়ে ধরে আছে। কাজল কালো রেশমি চুলের খোপা খুলে দিতেই কোমর শুয়ে গেল লম্বা চুলে। পিঠের উপর থেকে চুল সরিয়ে দিতে চুমোতেই ভরিয়ে দিচ্ছে। ঠোঁটের শীতল স্পর্শে মাধবীলতা বারবার কেঁপে উঠছে। কাজের ভুয়া রুম মুছতে মুছতে হঠাৎ মাধবীলতার রুমে উকি দেয়। সি সি মেম সাহেব, এসব কি করছে? ফেরেস্তার মতো ভালো একটা স্বামী
থাকতে অন্য একটা ছেলের সাথে পরকীয়া করছে। হঠাৎ করেই দরজায় পা পিছলে পড়ে যায়। দরজাটা সম্পূর্ণ খুলে গেল। দুজনে একে অপরের দিকে তাকিয়ে আছে। বিছানায় এলোমেলো হয়ে থাকা চাদর দিয়ে নিজের দেহ ঢাকছে মাধবীলতা। তোলাতে তোলাতে বলে, তো তোমাকে না বলছি আমার রুমে অনুমতি ছাড়া আসবা না? জানো আমি চাইলে তোমার চাকরি বাতিল করে দিতে পারি। মাধবীলতা ঘাবড়ে গিয়েছে, কপাল বেয়ে ঘাম ঝরছে। কাজের ভুয়া ভয়ে ভয়ে ফ্লোরে অস্বাভাবিকভাবে বসে আছে। যদি কোনো ক্ষতি করে তার। মাধবীলতা হাত জোর করে বলে, আপনার দুটি পায়ে পড়ি, এসব কথা কাউকে বলবেন না। আপনি তো আমার বড় বোনের মতো। মাধবীলতা আমার বোন হলে গালের নিচে 2টা থাপ্পড় দিয়ে দিতাম। ভুয়া কত টাকা লাগবে আপনার? আপনার নাকি একটা পিচ্চি ছেলে আছে, তার পড়ালেখার খরচ আমি দেব। মাধবীলতা গরিব হতে পারি কিন্তু লোভী নই। ভুয়া বিশ্বাস করুন আমি বাধ্য হয়ে করছি। কায়েস আমাকে ব্ল্যাকমেইল। মাধবীলতা ঠিক আছে, আমি এই বিষয়ে সাহেবকে কোনো কথা বলবো না। আপনারা বড়লোক মানুষ, অনেক কিছুই করতে পারেন, তবে আমাকে এর মাঝে জড়ায়েন না। ভুয়া কাজের ভুয়া নিজের কাজে আবারও ব্যস্ত হয়ে গেল। মাধবীলতা ছিটকারি লাগিয়ে দিয়ে বলে, কায়েস এখন তো ভিডিওটা ডিলিট করে দাও। মাধবীলতা কিছুই করতে পারলাম না, ডিলিট কিভাবে করি? তুমি বরং আরেকটি বার সময় খোঁজো। কায়েস আমার ভয় করছে, সোহান যদি বুঝে ফেলে। মাধবীলতা যে ছেলে তার বউয়ের শরীরে হাত দিতে ভয় করে তার দ্বারা এসব সম্ভব না। কায়েস তোমার মনের মতো একটা মানুষ আছেই, আমাকে ব্যবহার করে কি লাভ? মাধবীলতা কায়েস কিছু না বলে শুধু মাধবীলতাকে বুকে টেনে নিয়ে ঠোঁটে লম্বা একটা চুমু দিয়ে ছেড়ে দিয়ে শার্টের বোতাম লাগাতে লাগাতে চলে যায়। এবার পিছনের দরজা দিয়ে নয়, সামনের দরজা দিয়েই চলে যায়। দরজাটা লাগিয়ে দিতে মাধবীলতা কাজের ভুয়ার কাছে দাঁড়িয়ে বলে, আপনার নামটা যেন কি? মাধবীলতা সকিনা। কেন বলেন তো? ভুয়া অন্যরকম চোখে তাকিয়ে বলে, না এমনি জিজ্ঞেস করলাম আর কি। আপনার হাতের কাজগুলো অনেক ভালো দেখছি, থালা বাসনে মুখটা পর্যন্ত দেখা যাচ্ছে। মাধবীলতা মালকিন এটা টিভির অ্যাড না, মিথ্যা কথা না বলে কি বলবেন বলেন। ভুয়া তেমতে করে গলা ছেড়ে কেসে বলে, আপনি সত্যি বলবেন না তো? মাধবীলতা বিশ্বাস রাখতে পারেন। ভুয়া আচ্ছা আপনি কাজ করুন, আমি গোসলটা সেরে আসি, কেমন যেন ঘাম গন্ধ বের হচ্ছে। মাধবীলতা আচ্ছা আপনি যান, আমি সব কাজ করে দিচ্ছি। আর মালকিন আমার কাজ একটু আগেই ছুটি লাগবে। ভুয়া প্রথম দিনেই বলতে গিয়েও আটকে যায়। আচ্ছা যখন লাগবে আমাকে বলে চলে যেও। মাধবীলতা জি আচ্ছা মালকিন। ভুয়া মাধবীলতা লম্বা একটা শাওয়ার নেয়। শাওয়ারের নিচে দাঁড়িয়ে চোখের পানি ফেলতে ফেলতে ভাবে, আমার জন্য কতগুলো জীবন নষ্ট হচ্ছে, শুধু একটা প্রেমের জন্য সব কিছুই হারাচ্ছি। তবুও কেন বারবার কায়েসের জন্য ভালোবাসা জাগে। হয়তো প্রথম প্রেম, তাই ভুলতে পারছি না। সকিনা এই সকিনা সামনে এসে দাঁড়াতেই মাধবীলতা বলে, আপনাকে না দুপুরে খাওয়াটা টেবিলে রেডি করতে বলছি। মাধবীলতা কখন বললেন মালকিন? আমার যতটুকু মনে পড়ে আপনি কখনোই বলেন নাই। ভুয়া সরি, মনে ছিল না, কিছু মনে করবেন। মাধবীলতা বাংলাতে কথা বললেই খুশি হয়, সরি ফরি বুঝি না, আমরা মুখ্য মানুষ ওসব বুঝি না। ভুয়া তাড়াতাড়ি খেতে দাও। মাধবীলতা আচ্ছা মালকিন আপনার ওসব করতে লজ্জা করলো না? আপনার তো স্বামী আছে। ভুয়ো চুপ করো। মাধবীলতা কেন মালকিন? ভুয়া ছুটি লাগলে নিয়ে নাও, কিন্তু একই কথা বলার বারবার বলবে না। মাধবীলতা কাজের ভুয়া টোপলা ভর্তি করে নিয়ে গেল ছেলের জন্য। মাধবীলতা নিজের রুমে এসে ভর দুপুরে ঘুমালো। যখন ঘুম থেকে উঠল তখন রাত অনেক বেজে গেছে।
প্রায় 12টার কাছাকাছি। একাধারে কলিং বেলের শব্দ শুনে মনে পড়ল সোহান এখনও ফেরেনি। সোহান কি তাহলে কলিং বেল বাজাচ্ছে? দরজাটা খুলে দিতেই সোহান রাগ দেখিয়ে টাইট টেনে টুনে খুলে বলে, একটা দরজা খুলতে এত সময় লাগে? আধা ঘন্টা ধরে শুধু কলিং বেল বেজে যাচ্ছি। সোহান, ঘুমিয়ে পড়েছিলাম। মাধবীলতা মাথা বুজে বলে, ভর সন্ধ্যায় কিসের ঘুম? মরার মুখ ঘুমাও যত সব। সোহান, খাবেন না আজ? মাধবীলতা, না, ক্ষুধা নাই। নতুন কাজের ভুয়া কি চলে গেছে? সোহান, দুপুরেই ছুটি দিয়ে দিছি। মাধবীলতা, বাহ, প্রথম দিনেই ছুটি দিয়ে লোভ ধরে দিচ্ছ। কাজের ভুয়া পছন্দ না হলে নিজেই কাজ করতে পারিস না? তোর আব্বু কল করেছিল কি? সোহান, না, কেন? আব্বুর কি হয়েছে? তারা ঠিক আছে তো? মাধবীলতা, জানি না, শুনলাম ছাদ থেকে নাকি পড়ে গিয়ে ব্যথা গুরুতরভাবে কেটে গেছে। সোহান, কি এখন বলছেন? একটা তো কল দিতে পারতেন। মাধবীলতা, মহারানী তো ঘুমাচ্ছিলেন, কিভাবে বলি? দরজাটা খুললে তো বলবো। সোহান, নেশার ঘরে সোহান মাতালের মতো হাঁটতে হাঁটতে রুমে গিয়ে গা এলিয়ে দিয়ে শুয়ে পড়ে। আমি একা একটা মেয়ে হয়ে রাতে রাস্তায় বের হব না? থাক, কাল সকালে গেলেও হবে। এখন তো হাওয়ে গেট বন্ধ থাকে। মাধবীলতা সোহানের জুতো চোরা খুলে দিয়ে মাঝখানে কোল বালিশ থেকে চুপটি করে ঘুমিয়ে পড়ে। সকাল হতেই মাধবীলতা জিয়া মেডিকেল চলে যায়। এদিকে সোহান তাকে খুঁজতে খুঁজতে প্রচণ্ড রেগে যায়। তখন ভাবল, মাধবীলতা কি তার আম্মুর সাথে দেখা করতে গেল নাকি? হতে পারে সেখানেই গেছে। সোহান ও জিয়া মেডিকেলে চলে যায়। ফিসফিস আওয়াজ শোনায়। পর্দার পিছনে লুকিয়ে সব ঘটনা শোনার চেষ্টা করে। মাধবীলতা তার আম্মুর হাতের উপর হাতটা রেখে বলে, আম্মু, কিভাবে ছাদ থেকে পড়ে গেলে? মাধবীলতা, ছাদ, তোর ছেলে। মাধবীলতার আম্মু অগোছালোভাবে কিছু বলতে যাচ্ছিল। এমন মনে হচ্ছে যেন কিছু দেখে খুব ভয় করেছে। বলার সময় চোখগুলো বড় বড় হয়ে যাচ্ছিল। লম্বা একটা নিঃশ্বাস ছেড়ে মাধবীলতার আব্বু বলে, মাধবীলতা, তোর ছেলের মতো একটা বাচ্চা ভূতকে দেখে মাথা ঘুরে পা পিছলে ছাদ থেকে পড়ে যায়। মাধবীলতার আব্বু, কি এসব কি বলছো? আমার বাচ্চা তো জন্মের পরই মারা গেছে। মাধবীলতা, মারা যায়নি, আমরা প্ল্যান করে মেরে ফেলেছি। অন্য সাধারণ সন্তানের মতো তোর সন্তান ছিল না, দেখতে 80 বছরের বুড়োর মতো। ডক্টর আশ্চর্য হয়ে যায়। তাদের ডক্টর লাইফে এমন কোনো বাচ্চা দেখেনি তারা। মাধবীলতার আব্বু, ও মাই গড, তার মানে আমি যে স্বপ্নটা দেখতাম সেটা কাল্পনিক কিছু ছিল না। আমাকে বোঝানোর জন্যই জোর আমার স্বপ্নে আসতো। মাধবীলতা, তার মানে তুইও এমন স্বপ্ন দেখতি? মাধবীলতার আব্বু আশ্চর্য হয়ে যায়, কারণ তার আব্বু ওইসব স্বপ্নে দেখত। বরাবরের মতোই ফালতু স্বপ্ন ভেবে হেসে দিত। এখন আমার কি হবে? মাধবীলতা মাধবীলতার মনে ভয় ধরে গেল। কিছু কিছু বুঝতে পারছে, একটার পর একটা দুর্ঘটনা ঘটার পিছনে কারণটা কি। প্রথমে জেনিফা আম্মু টাকার জন্য মারা গেল। এরপর সোহানের বিজনেসে অনেক বড় ক্ষতি। যদি মেরে ফেলা না হতো তাহলে এসব হতো না। মাধবীলতা বলে ওঠে, তোমাদের একটা ভুলের জন্য সবার ক্ষতি হচ্ছে। কি দোষ করেছিল বাচ্চাটা? মাধবীলতা কাঁদতে কাঁদতে বলে, বাচ্চা না মেরে ফেললে তোকে বিয়ে দিতে পারতাম না। মাধবীলতা আব্বু, কেন? কি এমন দরকার ছিল মেরে ফেলার? ওইটুকু বাচ্চার জন্য একটুও মায়া লাগেনি তোমাদের? আমাকে কি পারতে মেরে ফেলতে? মাধবীলতা না, মায়া জন্মায়নি, কারণ দেখতে একদমই মায়াবী ছিল না, বুড়োদের মতো দেখতে ছিল। মাধবীলতার আব্বু তাই বলে এমন একটা কাজ করবে? মাধবীলতা হ্যাঁ, করেছি, বাধ্য হয়ে করতে হয়েছে। সোহানকে বিয়ে করতো না যদি তোর বাচ্চা হতো। কন্ট্রাক্ট পেপারে সাইন করতে হয়েছে, কোনো সন্তান তুই জন্ম দিতে পারবি না, কারণ জেনিফা। মাধবীলতার
আব্বু, আমাকে এসব বলো নাই। মাধবীলতা: বলার প্রয়োজন বোধ করিনি, সেই জন্য বলিনি। মাধবীলতা: পর্দার আড়াল থেকে সোহান বেরিয়ে আসতেই বাবা মেয়ে দুজনের চোখের দিকে তাকালো। মাধবীলতার আব্বু সোহানের কাঁধে হাত রেখে বলে, জামাই বাবা কখন আসলে? মাধবীলতার আব্বু: থাক, আর ভালোবাসা দেখাতে হবে না, হাতটা সরালেই খুশি হব। সোহান এক ঝটকায় হাত ছড়িয়ে দিল। আগের চেহারাটা লাল টুকটুকি হয়ে গেছে। বোঝার চেষ্টা করো প্লিজ। মাধবীলতার আব্বু: কি বোঝার চেষ্টা করবো? হ্যাঁ, আপনার নষ্টা মেয়ে যে কিনা অন্যজনের সঙ্গে বিছানা শেয়ার করে, সেটা না হয় বাদ দিলাম, কিন্তু আপনার মেয়ের বাচ্চা হয়েছিল সেটাও বলেননি। আমাকে একটু তো বলতে পারতেন। আমি কি আপনার মতো জানোয়ার? সোহান: হ্যাঁ, তুমি খুব ভালো ভাবো নিজেকে। ডিভোর্স হয়ে গেছে একবার, তবুও ভালো বউ চাও। হ্যাঁ হ্যাঁ। মাধবীলতার আব্বু: যত দোষ নন্দ ঘোষ, এখন তো আমারই দোষ হবে। রুম ডেট করার সময় মনে ছিল না পেটে বাচ্চা হবে? সোহান: বাস্তবে একটুকু বাঁকা টাইপের মানুষ, সোজাভাবে কথা বলেন না, চুলের ভাঁজটাও বাঁকা। মাধবীলতা মাঝখানে বলে ওঠে, চুপ করবেন প্লিজ, উনি আপনার শ্বশুর, সম্মান দিয়ে কথা বলুন। অভদ্রতার মতো কথা বলছেন কেন? মাধবীলতা: তিনিও ভুলে যাচ্ছে আমি তার জামাই, ছেলের মতো। আমি রাগ নিয়ে কথা বললে তার বোঝা উচিত, অবুঝের মতো ঝগড়া করেই যাচ্ছে। আজব ফ্যামিলি। সোহান মুখ সামলিয়ে কথা বলো বলছি, নয়তো ভালো হবে না বলে দিচ্ছি। মাধবীলতা: আমি আর কোনো কথা শুনতে চাই না, ডিভোর্স চাই। তোমার মতো নষ্টা মেয়েদের সাথে সংসার করতে চাই না। সোহান: কি ডিভোর্স? মাধবীলতা: চিন্তা করিস না, 10 বছরের আগে তোকে ডিভোর্স দিতে পারবে না। মাধবীলতার আব্বু: আর যদি অত্যাচার করে তাহলে? মাধবীলতা: নারী নির্যাতন মামলা করে দিবি, তারপর দেখি তোকে কিভাবে ডিভোর্স দেয়। আইন সাহায্য নিব। মাধবীলতার আব্বু: বাবা মেয়ে কি সুন্দর একটা প্ল্যান করছে, না যেতে পারি ডানে, না যেতে পারি বামে। মাধবীলতার হাত শক্ত করে চেপে ধরে সোহান: আহ লাগছে, আস্তে ধরুন। মাধবীলতা হাতটা ছটফট করছে ছুটানোর জন্য। বাসায় চলো, স্বামীর কথা তোমাকে শুনতেই হবে, এটা আমার অধিকার। সোহান: না, আমি আম্মুকে রেখে যাব না, ছেড়ে দাও। মাধবীলতা: খাসুনি তোর জন্যই, তোর আম্মু মৃত্যুর সাথে খেলা করছে। বাসায় চল, তারপর তোকে সোজা করার ব্যবস্থা করতেছি। সোহান অফিসের জন্য রেডি হচ্ছে, এমন সময় মাধবীলতার চিৎকার শুনে ডাইনিংয়ে কাছে ছুটে গেল। থালা বাসন সব ছড়াছিটি হয়ে ভেঙে পড়ে আছে। থমথমে হয়ে বলল, কি হয়েছে তোমার? সোহান: প্রসব ব্যথার মতো ব্যথা লাগছে, কিছু একটা করো প্লিজ, ব্যথায় মরে যাচ্ছি। মাধবীলতা: সোহান পাজাকোল করে তুলে নিয়ে ডাক্তারের উদ্দেশ্যে যাচ্ছে। বাহিরে বসে সোহান অপেক্ষা করছে। মাথায় কি সব চিন্তা ভাবনা ঘুরপাক খাচ্ছে। এখন পর্যন্ত দুজনে পাশ ঘেঁষেও বসেনি, তাহলে কিভাবে পেটে বাচ্চা আসতে পারে? আগে রিপোর্ট আসুক, তারপর বোঝা যাবে কিভাবে কি হলো। এখন এসব না ভাবলেই ভালো। ডাক্তার রুমের ভিতর ঢুকলো, কিছুটা রাগী চোখ নিয়ে তাকিয়ে বলে, মেয়েটা আপনার কে হয়? ডাক্তার: কেন? সোহান আশ্চর্য হয়ে বলে, হাস্যকর বিষয় হলো, মেয়েটার পেটেও এর আগেও একটা বাচ্চা পাওয়া গেছে। কায়েস নামের ছেলেটার ডিএনএর সাথে মিলে গেছে। ডাক্তার: এবার সোহান, এবারও অন্যজনের ডিএনএর সাথে মিলে গেছে। 2 মাস আগে বাচ্চা হয়েছে, কিন্তু আশ্চর্য হওয়ার মতো ঘটনা হলো। ডাক্তার কিছু বলতে গিয়েও আটকে গেল। কপালে এক বিন্দু ঘামের ফোঁটা। সোহান তখন বলে, চুপ করে থাকবেন না, তারপর বলুন। সোহান: ভাবছি এই 2 মাসে কিভাবে 7 মাসের একটা সন্তান হতে পারে। এক্সরেতে বাচ্চাকে দেখে চমকে যায়। ডাক্তার: কেন? সোহান: সাধারণ কোনো বাচ্চার মতো না, মনে হচ্ছিল যেন রঙিন ছবি, দেখলেও 80 বছরের বুড়োদের মতো ছবি। ডাক্তার:
ডেলিভারি ডেট সোহান আজকেই। ক্যাশ কাউন্টারে 10,000 টাকা দিয়ে দেবেন। ডাক্তার ওকে। সোহান। সোহানের যেন কোনো আগ্রহই নেই, অফিসের কাজে ব্যস্ত। তার মনে একটাই রাগ, স্বামীকে যে সুযোগটা দিল না, অন্যজনকে আগেই দেওয়া হয়ে গেছে সেটা। ওদিকে মাধবীলতা বারবার নার্সদের ডেকে ডেকে সোহানের কথা জিজ্ঞেস করছে। পঞ্চমবারের মতো ডাক দিতেই নার্স রাগে টকবক হয়ে বলে, কি সমস্যা কি আপনার? নার্স, সোহান নামের কেউ কি এসেছিল? মাধবীলতা, বলছি তো আসলে বলে দিব, আর মনে হয় না আসবে। কানটা ঝালাপালা করে দিল। মেয়েটা যত সব পাগলের দল, আমার কপালেই জোটে। নার্স। সোহান 10,000 টাকা কাউন্টারে জমা দিয়ে মাধবীলতার কাছে আসে। মাধবীলতা হাতের ইশারায় কাছে ডাকে বলে, পাশে বসবে একটু? কয়েক মিনিট সময় দিবে? বলেন। সোহান হাতটা শক্ত করে ধরে চেপে ধরে, ক্ষমা করে দিও, তোমার মতো একটা ভালো ছেলের অনেক ক্ষতি করে ফেলেছি। মাধবীলতা, আরে না না, ক্ষমা চাচ্ছেন কেন? সোহান, এখনো আপনি করেই বলছেন। মাধবীলতা। সোহান চুপ হয়ে যায়, কিছুই বলছে না। জানো, আমার কেন জানি মনে হচ্ছে আস্তে আস্তে আমার সময় কমিয়ে যাচ্ছে। মাধবীলতা। সোহান কিছু না বলে বাহিরে গিয়ে বসে। চিন্তা একটু একটু তো হচ্ছেই বটে। পায়ে চারি করছে এদিকে সেদিক। হঠাৎ একটা রক্তভেজা দেহ, সাদা ধবধবে শার্টটা ভিজে লাল হয়ে গেছে। মুখের একটা পাস্ট খারাপভাবে থেকলেও গেছে। বাবা মা গলা ফাটিয়ে চিৎকার করে কায়েস কায়েস বলে ডাকছে। সোহান ভাবল, এটাই কি সেই কায়েস? মাধবীলতা দেখলে হয়তো খুশির ঠেলায় আত্মহত্যা করে বসত যদি এটা কায়েস হতো। ভাবতে ভাবতে হা হা করে হেসে দিল। সবার আগে আমার গল্প পড়তে চাইলে আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। অপারেশন থিয়েটারে থেকে ডাক্তার বেরিয়ে আসলো। চোখে মুখে সোহানের চিন্তার ভাঁজ। ডাক্তারের চেহারাটা কেন হতাশ প্রকাশ করছে। এখনই হয়তো মুভির মতো বলবে, সরি, আমরা আপনার স্ত্রীকে বাঁচাতে পারিনি। এদের হয়তো একবার বাংলা সিনেমায় চান্স দেওয়া উচিত। তখন ডাক্তার বলে ওঠে, সরি, আমরা আপনার স্ত্রীকে বাঁচাতে পারিনি। ডাক্তার, বাচ্চাটার কি হলো? সোহান। কথাটা শুনে ডাক্তার নিজেই ভয় পেয়ে গেছে। ডাক্তার জীবনে এমন রোগী দেখেনি। বাচ্চা এক্স-রেতে ঠিকই দেখাচ্ছিল, কিন্তু মরা একটা বাচ্চা হলো, তাও বুড়োদের মতো দেখতে। সাথে সাথে মাও মারা গেল। সমাপ্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।